বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএস ইজি এডুকেশন। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সাংবিধানিক আইন পড়ব এবং সাংবিধানিক আইন খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, তোমরা জানো। এটি জুডিশিয়ারির জন্যও গুরুত্বপূর্ণ এবং আমাদের এলএলবি অনার্স করবার জন্যও গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে সংবিধানের বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। এই ডক্ট্রিনটা বলতে আমরা কি বুঝি, আর কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। অর্থাৎ কনস্টিটিউশনাল সুপ্রিমেসিটা বলতে কি বুঝি, কনস্টিটিউশনাল সুপ্রিমেসি হলে কি হয় এবং বাংলাদেশে কোন ধরনের সুপ্রিমেসি রয়েছে, প্লাস আমরা একটু এটাও বুঝতে পারবো যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি এবং পার্লামেন্টারি সুপ্রিমেসি এই দুটোর মধ্যে আসলে কি ধরনের পার্থক্য থাকে। তো তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচার। প্রথমেই শুরু করছি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন দিয়ে। সো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটার আমরা অল্প একটু ধারণা পেয়েছিলাম প্রিয়াম্বল পড়ার ক্ষেত্রে। So the doctrine of basic structure of a constitution, it's not well-settled principle of the constitutional law. It's rather a recent trend and emerging principle of constitutional jurisprudence. The initial trace or origin of the concept of basic structure of the constitution, it can be found in the subcontinent in the decision of Dhaka High Court Abdul Haq versus Fazlul Qadir Chaudhuri 1963. This decision was upheld by the Pakistan Supreme Court in Fazlul Qadir Chaudhuri versus Abdul Haq PLD 1963, where the court observed that franchise and from a government are fundamental features of a constitution, and the power conferred upon the presidency by the Constitution of Pakistan to remove difficulties does not extend to making an alteration in a fundamental feature of the Constitution. অর্থাৎ এই কেসে প্রথম বলা হয়েছিল যে একটা সংবিধানে সরকারের যে ফর্মের কথা বলা থাকে সেটাই কিন্তু চূড়ান্ত, এবং এর অর্থ এই নয় যে তোমরা ফর্ম অফ গভর্নমেন্ট বলা আছে, ধরো প্রাইম মিনিস্টার এর মানে দ্বারা সরকার গঠিত হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তোমরা প্রেসিডেন্সির উপরে পাওয়ার দিচ্ছ। সো তাই বলছে অ্যান্ড দ্য পাওয়ার কনফার্ড আপন দ্য প্রেসিডেন্সি বাই দ্য কনস্টিটিউশন অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের কনস্টিটিউশন দিয়ে তোমরা এটাকে পাওয়ার কনফার্ট করছো প্রেসিডেন্সির ওপরে। তোমরা বলছো যে এতে করে ডিফিকাল্টিজ রিমুভ হবে। দেন বলছে ডাজ নট এক্সটেন্ড টু মেকিং অ্যান অল্টারেশন ইন এ ফান্ডামেন্টাল ফিচার অফ দ্য কনস্টিটিউশন। দ্যাট ইজ, ঠিক আছে তুমি ডিফিকাল্টিজ রিমুভ করার জন্য এটা করছো, কিন্তু এ দিয়ে মনে করো না যে তোমার ফান্ডামেন্টাল ফিচার অফ কনস্টিটিউশনের যে মৌলিক বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য পরিবর্তনের অধিকার তোমার আছে। নো, সেই অধিকার নাই। অর্থাৎ কি, মৌলিক বেসিক স্ট্রাকচার, ফান্ডামেন্টাল ফিচার, এইটা কেউ চেঞ্জ করতে পারবে না সংবিধানের। বাট ইট ইজ ডেভেলপমেন্ট or nourishing a stage in Indian jurisdiction. The first formal judicial formulation of this doctrine came out in Kesavananda's case. তো বলা হচ্ছে যে আসলে ওইটা ছিল খুবই ইনিশিয়াল স্টেজের কোর্টের একটা বক্তব্য, কিন্তু সর্বপ্রথম বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হিসেবে যখন এই ডক্ট্রিন কাম আউট করলো, আর সেই কেসটা হচ্ছে কেশবানন্দ কেস। বিফোর দ্য কেশবানন্দ কেস, দ্য ইস্যু অফ বেসিক স্ট্রাকচার came to be applied indirectly in Golaknath versus State of Punjab 1967. তবে ইন্ডিয়াতে প্রথমে কেশবানন্দ কেসে এই ডক্ট্রিনটি স্ট্যাবলিশড হবার পূর্বেও গোলাকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967-এও এই ডক্ট্রিনটি অ্যাপ্লাই করা চেষ্টা করা হয়েছিল, বেসিক ইনডাইরেক্টলি অ্যাপ্লাই করা হয়েছিল, where it was decided that the parliament had no power to amend fundamental rights, এবং ওই কেসে বলা হয়েছিল যে পার্লামেন্টের আসলে কোনো ক্ষমতা নেই মৌলিক অধিকারগুলোকে অ্যামেন্ড করা, সো অ্যাজ টু টেক অ্যাওয়ে অর ডিমিনিশ অ্যানি অফ দেম। অর্থাৎ কোনো একটা মৌলিক অধিকার সরিয়ে ফেলা অথবা ডিমিনিশ করা, কমিয়ে দেওয়া, এটার অধিকার পার্লামেন্টে নাই। In Kesavananda's case, the court by majority overruling the Goloknath case held that the parliament had the power to amend any or all the provisions of the constitution, including those relating to fundamental rights,
but this power of amendment was subject to certain implied and inherent limitations, and that Parliament could not amend those provisions of the Constitution which affect the basic structure or framework of the Constitution. বাট কেশবানন্দ কেসে গিয়ে এটাকে পুরোপুরি ক্লিয়ার করা হলো এবং তারা গোলকনাথ কেসের ওই বিষয়টাকে ওভাররুল করে দিল। অর্থাৎ গোলকনাথ যে বলছিল যে পার্লামেন্ট কোনো ফান্ডামেন্টাল রাইট কমাতে পারবে না, বাড়াতে পারবে না, সেটা ওভাররুল করে দিয়ে কেশবানন্দ ভারতী কেসে বলা হলো যে নো, পার্লামেন্ট কুড অ্যামেন্ড ফান্ডামেন্টাল রাইটস অলসো। তার মানে কি, পার্লামেন্টের ক্ষমতা আছে যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসগুলোকেও চেঞ্জ করতে পারবে, অ্যামেন্ড করতে পারবে, কিন্তু এই ক্ষমতা অর্থাৎ অ্যামেন্ড করার এই ক্ষমতা আবার সার্টেন ইনহেরেন্ট লিমিটেশন থাকবে পার্লামেন্টের, এবং পার্লামেন্ট কখনোই ওই প্রভিশনগুলো কনস্টিটিউশনের চেঞ্জ করতে পারবে না, অ্যামেন্ড করতে পারবে না যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে অ্যাফেক্ট করবে, অর্থাৎ মেন ফ্রেমওয়ার্ক যেটা কনস্টিটিউশন সেটাকে অ্যাফেক্ট করবে। ইন দ্য কেস ইন্দিরা নেহেরু গান্ধী ভার্সেস রাজনারায়ণ AIR 1975, Supreme Court, following the Keshavananda case, the court held that the 39th Amendment of Indian Constitution affected and destroyed certain basic structure of the Constitution, that is the democracy, which implies the principles and free and fair election, rule of law and judicial review. It was also held that Parliament in the exercise of constituent power was not competent to validate an election declared void by the High Court. So in Indira Nehru Gandhi ভার্সেস নারায়ণ কেসের ক্ষেত্রেও কেশবানন্দ কেসকে রেফার করে বলা হয়েছিল যে কেশবানন্দ কেসে, ফলোয়িং দ্য কেশবানন্দ কেস, মানে ওই কেসটার পরবর্তীতে আসলে যেটা হয়েছিল যে কোর্ট বলেছিল এরকম করে যে 39 অ্যামেন্ডমেন্ট যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের হয়েছিল, সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের 39 অ্যামেন্ডমেন্ট এর কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকেই হ্যাম্পার করেছিল। দ্যাট ইজ, এটা কনস্টিটিউশনের ডেমোক্রেসি, যেটা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলা হচ্ছে, রুল অফ ল, জুডিশিয়াল রিভিউয়ের কথা বলা হচ্ছে, সেটাকে অ্যাফেক্ট করেছিল। সো এখানে আরও বলা হয় যে ইট ওয়াজ অলসো হেল্ড দ্যাট যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যখন পার্লামেন্ট ইউজ করবে, এক্সারসাইজ করতে যাবে, সো পার্লামেন্ট ওয়াজ নট কম্পিটেন্ট টু ভ্যালিডেট অ্যান ইলেকশন দ্যাট ইজ ডিক্লেয়ার্ড বাই ভয়েড বাই দ্য হাইকোর্ট। হাইকোর্ট অলরেডি একটা ইলেকশনকে ভয়েড বলেছে, সো পার্লামেন্ট কিন্তু কম্পিটেন্ট না যেটাকে ভ্যালিডেট করবে। ইন দ্য কেস অফ দ্য মিনার্ভা মিলস লিমিটেড ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1980, the scope and extent of the application of the doctrine of basic structure was again upheld. In Minerva Mills Limited case 1980-তে গিয়ে আবারও কিন্তু বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটাকে সুউচ্চে স্থাপন করা হয়েছে, মানে ওপরে রাখা হয়েছে। কিভাবে? দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া unanimously held that the parliament had only limited power which itself is a basic structure of the constitution, and the donee of a limited power cannot by exercise of that power convert the limited power into an unlimited one. In other words, the parliament cannot expand its amending power so as to acquire for itself the right to repeal or abrogate the constitution or to destroy its basic and essential features of it. The Supreme Court of India again applied these principles in the case of Waman Rao versus Union of India. সো ইন মিনার্ভা মিলস লিমিটেড কেসে গিয়ে আবারও কিন্তু সংবিধান এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটাকে সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে, এবং সেই ক্ষেত্রে আনঅ্যানিমাসলি বলা হয় যে পার্লামেন্টের ক্ষমতা হচ্ছে সীমাবদ্ধ, অর্থাৎ পার্লামেন্ট কখনোই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে হ্যাম্পার করে এমন কোনো পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে না। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ডোনিকে লিমিটেড ক্ষমতা দেওয়া হয়, এবং এটা কখনোই কিন্তু সে কনভার্ট করে, মানে লিমিটেড পাওয়ারকে আনলিমিটেড পাওয়ার করতে পারে না। এর অর্থ হচ্ছে এরকম, মানে এটা একটা প্রতীকী অর্থ যে ডনিকে লিমিটেড ক্ষমতা দিয়েছি, ডনি সেটা আনলিমিটেড করছে নিজের ক্ষমতাকে, এটা পারবে না। এটাকে বোঝানো হয়েছে এভাবে যে পার্লামেন্ট কখনোই কিন্তু তার অ্যামেন্ডমেন্টের ক্ষমতাটা বাড়িয়ে নিতে পারবে না নিজে থেকেই, মানে নিজেই বাড়াতে পারবে না itself the right to appeal or abrogate the constitution or to destroy its basic and essential features of it. So
রাইট টু আপিল অর অ্যাব্রোগেট দ্য কনস্টিটিউশনকে বা বেসিক স্ট্রাকচার ডিস্ট্রয় করছে বা এসেনশিয়াল ফিচারটা নষ্ট করে ফেলছে বা ধ্বংস করতে পারছে, এটা সুপ্রিম কোর্ট পারবে না। সুপ্রিম কোর্ট বলে দিল যে পার্লামেন্ট পারবে না। এবং এগেইন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন সুপ্রিম কোর্ট ওয়ামান রাও ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে ইউজ করেছে। দাস দ্য ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার হ্যাজ সাকসেসফুলি পাসড দ্য অ্যাসিড টেস্ট ইন দ্য অলমোস্ট 5 কেসেস ইন ইন্ডিয়ান জুরিসডিকশন। সো ইন্ডিয়ান জুরিসডিকশানে এটা প্রায় 5টি কেসে এটা পাশ করে গেছে এবং বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন একেবারে ইস্টাবলিশড হয়ে গেছে কেস ল দ্বারা। দেয়ারফর দ্য ডক্ট্রিন হ্যাজ অলরেডি অ্যাটেইন ইটস ফার্ম ফুটিং ইন ইন্ডিয়ান কনস্টিটিউশনাল jurisprudence. And in case of Bangladesh, the Bangladesh Supreme Court in the 8th Amendment case has followed the Indian decision as regards to the doctrine of basic structure. In 8th Amendment case ক্ষেত্রেও বাংলাদেশে যেটি হয়েছিল, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ান যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের ডিসিশনগুলো ছিল, কেস লগুলো ছিল, সেগুলোই ফলো করেছে এবং জাজমেন্ট প্রদান করেছে। নাও আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখব 8th Amendment কেস অ্যান্ড দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা আমরা কিভাবে পেলাম। In deciding Anwar Hussain Chaudhuri versus Bangladesh 1989, 41 DLR 165, Court observed that the Constitution stands on certain fundamental principles of state policy which are its structural pillars, which the Parliament cannot amend by its amending power. For if these pillars are demolished or damaged, then the whole constitutional structure will fall down, and some of those basic structures are sovereignty belongs to people, supremacy of the constitution, democracy, republican government. So 8th Amendment কেসে অর্থাৎ আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ 1989 এই কেসে বলা হলো যে কনস্টিটিউশনের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস রয়েছে এবং যেগুলো এর স্ট্রাকচারাল পিলার হিসেবে বিবেচিত হয়, এবং যদি এই কোনো একটাকে বাদ দেওয়া হয় বা অ্যামেন্ড করা হয় তাহলে আসলে কনস্টিটিউশনের ফুল স্ট্রাকচারটাই ফল ডাউন করে। সেই ক্ষেত্রে এরকম ফিচার্সগুলো হচ্ছে 1 থেকে 4 অর্থাৎ রিপাবলিকান গভর্নমেন্ট হবে, ডেমোক্রেসি থাকবে, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন এবং সভরিনিটি বিলংস টু দ্য পিপল। এছাড়াও আরও থাকবে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ইউনিটারি স্টেট, সেপারেশন অফ পাওয়ার্স অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। So these structural pillars of the Constitution stand beyond and any change by amendatory process. Thus, the Article 100 made by the 8th Amendment was declared ultra vires because it has destroyed the essential limb of the judiciary. সো স্ট্রাকচারাল পিলার্স অফ কনস্টিটিউশন, এটা বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো চেঞ্জ করা যাবে না, অ্যাজ ইট ইজ থাকবে। সুতরাং 100 আর্টিকেল যে অ্যামেন্ড করা হয়েছিল 8th অ্যামেন্ডমেন্ট দ্বারা, এটাকে আলট্রা ভাইরাস ঘোষণা করা হয়, কারণ ধরে নেওয়া হয় যে এটি কনস্টিটিউশনের এসেনশিয়াল ফিচারকেই ডিস্ট্রয় করেছে, যেটা জুডিশিয়ারির সঙ্গে একটা অংশ ছিল। After a sound hearing, the appellate division by a majority of 3-1 struck down the 8th Amendment as far it related to the creation of the permanent benches outside Dhaka by substitution of Article 100. So এই ক্ষেত্রে বলছে যে অ্যাপিলেট ডিভিশনের মেজরিটি তারা 8th Amendment কেস বলছে যে ফার ইট রিলেটেড টু ক্রিয়েশন অফ পার্মানেন্ট, রিলেটেড কিসের সাথে ছিল সেটা একটু বলছে যে হাইকোর্টের আরও কিছু বেঞ্চ ঢাকার বাইরে করার কথা হয়েছিল, করা হয়েছিল, যেটা আর্টিকেল 100কে অ্যামেন্ডমেন্ট করে করা হয়েছিল। দ্য গ্রাউন্ড শোন বাই দ্য কোর্ট ওয়াজ দ্যাট দ্য ইমপিউন্ড অ্যামেন্ডমেন্ট চেঞ্জ দ্য ক্যারেক্টার অ্যান্ড নেচার অফ দ্য ফাংশন অফ দ্য jurisdiction of the High Court division as envisaged in the Constitution. Such an amendment changing the basic structure of the Constitution and was ultra vires and therefore not tenable in law. এবং এটা আসলে যে করা হয়েছিল যে হাইকোর্টের বেঞ্চ কে বিভিন্ন জায়গাতে যে দেওয়া হয়েছিল, ঢাকার বাইরে নেওয়া হয়েছিল, সেটাকে বলা হয়েছিল যে আসলে এভাবে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ করা যাবে না, এটা জুডিশিয়ারির এই বিষয়টা পুরোপুরি সংবিধানে বলা আছে এবং এই ধরনের অ্যামেন্ডমেন্ট হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারেরই কে হ্যাম্পার করে। সো দিস ইজ আলট্রা ভাইরাস এবং এটি আসলে আইন দ্বারা পরিবর্তনীয় নয়।
B.H. Chaudhary Justice observed that a constitution is a mechanism under which laws are to be made and not a mere act which declares what laws are to be. The power to amend the constitution is there within the constitution itself, namely Article 142. Constitution is the original and supreme will. The powers of legislatures are defined and limited, and these limits may not be mistaken or forgotten when the constitution is written. সো জাস্টিস B.H. চৌধুরী উনি ওনার একটা অবজারভেশন ছিল এরকম যে কনস্টিটিউশন হচ্ছে ইটসেলফ এ মেকানিজম, আসলে এই মেকানিজমের আন্ডারে ল তৈরি করা হয় অ্যান্ড নট এ মেয়ার অ্যাক্ট, মানে কনস্টিটিউশন কোনো একটা নর্মাল আইন নয়, শুধুমাত্র যে আইন ঘোষণা করা হয় যে এটাই হচ্ছে একটা আইন বা ল। নো, কনস্টিটিউশন হচ্ছে একটা মেকানিজম, যে মেকানিজমের মধ্যে ল তৈরি করা হয় সেটা বলা হচ্ছে। এবং কনস্টিটিউশনের যে সংবিধানের যে আমরা অ্যামেন্ড করব, এই অ্যামেন্ডমেন্টের পাওয়ারটাও তো সংবিধানেই দেওয়া আছে, অর্থাৎ সংবিধানের সংশোধনের ক্ষমতা সংবিধানের ভেতরেই আছে। এবং সংবিধানটা হচ্ছে অরিজিনাল এবং সুপ্রিম উইল। এবং লেজিসলেচার বলছে পাওয়ার অফ লেজিসলেচারকে ডিফাইন করা হয়েছে সংবিধানেই, লিমিটেড করে দেওয়া হয়েছে। এবং এই লিমিটেশন বা এই যে লেজিসলেচার বা পার্লামেন্টের ক্ষমতাকে ডিফাইন করা, এটা মিস্টেকেনলি করা হয়নি, বরঞ্চ কনস্টিটিউশন যখন লেখা হয়েছিল জেনে বুঝে এটা করা হয়েছিল। দিস ওয়াজ এ হিস্ট্রিক জাজমেন্ট in the sense that it was the first time since the independence that the Supreme Court of Bangladesh was striking down on the amendments to the constitution made by the parliament, the supreme and sovereign law-making body under the constitution. This case developed and firmly established the notion of basic structure doctrine in the constitutional jurisprudence of Bangladesh. So, এই হিস্ট্রিক জাজমেন্ট দ্বারা যেটা হয়েছিল যে সর্বপ্রথম বাংলাদেশে সুপ্রিম কোর্ট এইটা যে পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা, সেই ক্ষমতাটার লিমিটেশনটা আবারও দেখিয়ে দিয়েছিল যে আসলে পার্লামেন্ট কতটুকু পর্যন্ত অ্যামেন্ড করতে পারে। এবং সুপ্রিম বা সভরেন ল হিসেবে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটাকে অক্ষুণ্ণ রাখার অধিকারও কিন্তু কনস্টিটিউশনের আছে, এবং সেই অধিকার পার্লামেন্টে বসে কেউ কেড়ে নিতে পারে না। এবং এই কেসটাই সর্বপ্রথম আমাদের বাংলাদেশে এস্টাবলিশড করতে পেরেছিল কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার নোশনকে in the jurisprudence of constitution. Now the constitutional supremacy. In constitutional system, two types of supremacy are found. One is parliamentary supremacy and another one is constitutional supremacy or judicial supremacy. So parliamentary supremacy, it means that the parliament is the supreme over the constitution. It is also termed as legislative supremacy because the legislature is not a body created by the constitution. Neither the power of the legislature is limited by the constitution. The legislature exercises an unlimited and supreme power in lawmaking. Such legislative supremacy is possible only where the constitution is unwritten and flexible. The British constitutional system has this legislative supremacy, and it is told that British parliament can do everything, neither a man a woman and a woman a man. অর্থাৎ এটা কিন্তু বলাই হয় যে ব্রিটিশ পার্লামেন্ট সব কিছু করতে পারে, শুধু একটা মেয়েকে ছেলে করতে পারে না, ছেলেকে মেয়ে করতে পারে না। সো পার্লামেন্টারি সুপ্রিমেসি বলতে আমরা বুঝবো যে পার্লামেন্ট হচ্ছে সব কিছুর উপরে অবস্থান করবে, ইভেন ওভার দ্য কনস্টিটিউশন। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটাকে লেজিসলেটিভ সুপ্রিমেসিও বলা হয়, কারণ বিকজ এখানে লেজিসলেচার ইজ নট এ বডি ক্রিয়েটেড বাই দ্য কনস্টিটিউশন। লেজিসলেচার কিন্তু কনস্টিটিউশন দ্বারা ক্রিয়েটেড হয় না। নেদার দ্য পাওয়ার অফ দ্য লেজিসলেচার ইজ লিমিটেড বাই দ্য কনস্টিটিউশন। এবং পার্লামেন্টের পাওয়ার কনস্টিটিউশন দ্বারাও লিমিটেড করা হয় না বা সীমাবদ্ধ করা হয় না। লেজিসলেচার, দ্যাট ইজ দ্য পার্লামেন্ট, এক্সারসাইজ আনলিমিটেড অ্যান্ড সুপ্রিম পাওয়ার ইন মেকিং অফ ল। পার্লামেন্টের থাকে সুপ্রিম ক্ষমতা, আইন তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা। এবং এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে এ ধরনের বিষয় সম্ভব? যে দেশে আনরিটেন কনস্টিটিউশন আছে সে দেশেই আসলে পার্লামেন্টারি সুপ্রিমেসি সম্ভব, এবং যে দেশের সংবিধান ফ্লেক্সিবল, খুব সহজে চেঞ্জ করা যায়। সো ইন ইউকে পার্লামেন্টারি সুপ্রিমেসি ইজ অ্যাভেলেবল। সো পার্লামেন্টারি সুপ্রিমেসি আছে কিনা কিভাবে বুঝবো? বেসিক ফিচার অফ পার্লামেন্টারি সুপ্রিমেসি, দেয়ার ইজ নো ল হুইচ দ্য পার্লামেন্ট ক্যান নট চেঞ্জ অর মডিফাই। এমন কোনো আইন থাকবে না যা আসলে পার্লামেন্ট চেঞ্জ করতে পারে না। There is no distinction between constitutional law and ordinary law.
ওই সকল দেশে অর্ডিনারি ল আর সাংবিধানিক ল এর কিন্তু কোনো পার্থক্য থাকবে না। দেয়ার ইজ নো বডি উইচ ক্যান ডিক্লেয়ার দ্য ল পাসড বাই পার্লামেন্ট ইললিগাল অর আনকনস্টিটিউশনাল। এবং এইখানে কোনো বডি বা কোনো ফরমেশন থাকবে না যারা পার্লামেন্ট কর্তৃক পাশকৃত কোনো আইনকে ইললিগাল বা আনকনস্টিটিউশনাল বলতে পারে, মানে যা কিছুই পার্লামেন্ট পাশ করবে তাই সহি। নাও দ্য অপোজিট ইজ দ্য কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। কনস্টিটিউশনাল সুপ্রিমেসি বলতে আমরা কি বুঝবো? It means that the Constitution is the supreme over the Parliament, and the Parliament can exercise its function being only within the restrictions imposed by the Constitution, and it is possible only when there is a written Constitution. In the most of the cases, the written Constitution declare that the Constitution shall be supreme and fundamental law of the land, and no other law can be inconsistent with it. So, constitutional supremacy বলতে আমরা বুঝবো যে এটি পার্লামেন্টের ওপরে কনস্টিটিউশনের ক্ষমতা থাকবে এবং কনস্টিটিউশনই পার্লামেন্টের যাবতীয় ফাংশন, কাজ, পাওয়ার লিমিটেড করে দেবে, ডিটারমাইন করে দেবে। এবং এটা সম্ভব শুধুমাত্র যে সকল দেশে রিটেন কনস্টিটিউশন আছে সে সকল দেশে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া। এবং রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে বলাই থাকে যে কনস্টিটিউশন হবে সুপ্রিম ল এবং কোনো ল এর বাইরে হবে না, মানে সকল ল ইনকনসিস্টেন্ট with it will be void. So no other law can be inconsistent with it. কোনো লই এর সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারবে না। Constitutional supremacy is also called judicial supremacy in the sense that the judiciary is the highest court of the land, is supreme over legislature. তো কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে কিন্তু জুডিশিয়াল সুপ্রিমেসিও বলা হয়, কারণ জুডিশিয়াল অর্থাৎ হায়েস্ট কোর্ট, সুপ্রিম অথরিটি থাকে, লেজিসলেচারের উপরে ক্ষমতা থাকে। এটা একটু তোমরা বুঝতে পারবে, কারণ এই যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন যে কোর্ট ঘোষণা করতেছে, সুপ্রিম কোর্ট যে ঘোষণা করতেছে, অর্থাৎ পার্লামেন্ট যে নিয়মটা বা আইনটা করলো, কোর্ট কি বলছে? কোর্ট বলছে যে না, তোমার এটা ঠিক না, বেসিক স্ট্রাকচারকে তুমি লঙ্ঘিত করেছো, তুমি এটা করতে পারো না। মানে কোর্ট ঘোষণা করে আবার পার্লামেন্টকে সঠিক জায়গায় নিয়ে আসলো। সো দ্য জুডিশিয়াল সুপ্রিমেসি, because the judiciary is invested with the power to examine the validity and constitutionality of any legislation made by the parliament and can declare a law void on the ground of inconsistency with the constitution. In the theory, the three organs of the state cannot do anything beyond the constitutional limitations. If any organ does anything in violation of the constitutional limitations, then it is the court which can declare the action null and void, and this paramount power of the court is given by the constitution itself. Thus the constitution has sanctity over everything in the realm, and it is why this position is called the constitutional supremacy. সো আমরা দেখছি যে আসলে জুডিশিয়ারিকে কিন্তু এখানে ক্ষমতা দেওয়া হয়, মানে পাওয়ার ভেস্ট করা হয়, যে জুডিশিয়ারি অর্থাৎ হায়ার জুডিশিয়ারি দেখবে যে পাশকৃত আইনগুলো ভ্যালিড কিনা, কনস্টিটিউশনের সাথে কনসিস্টেন্ট কিনা, পার্লামেন্ট যে লগুলো পাশ করছে সেগুলা। আর যদি কোনো ল এমন পাশ করে যে কনস্টিটিউশনের সঙ্গে যায় না, তখনই তাকে ওই কোর্ট সেটাকে ভয়েড এবং নাল ঘোষণা করতে পারে। সো ইন থিওরিতে আমরা জানি যে স্টেটের 3টা অর্গান থাকে। এই 3টা অর্গানের কেউই কনস্টিটিউশনের লিমিটেশনস যেটা বলা আছে তার বাইরে কিছু করতে পারবে না। এখন যদি কোনো অর্গান এমন কিছু করে যেটা কনস্টিটিউশন ভায়োলেট করে, অথবা কনস্টিটিউশন যে লিমিটেশন বলে দিয়েছিল সেই লিমিটেশনের বাইরে চলে যায়, দেন ডিক্লার দ্য অ্যাকশন নাল অ্যান্ড ভয়েড, সেই অ্যাকশনকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হয়। এবং এটি পাওয়ারটা দেওয়া আছে কোর্টকে, মানে কে ঘোষণা করবে? কনস্টিটিউশন নিজে তো ঘোষণা করতে পারে না যে তুমি নাল অ্যান্ড ভয়েড করেছো। দিস ডিক্লারেশন কাম ফ্রম দ্য কোর্ট। বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, ইন দ্যাট কেস constitution must be written, it must be rigid constitution, there must be either implied or express declaration that the constitution is the supreme law of the land, and that any law inconsistent with it must be null and void. Parliament must act within the restriction of the constitutional framework. There must be a distinction between constitutional law and ordinary laws of the land. The judiciary is entrusted with the duty to protect the constitutional supremacy. So যদি কনস্টিটিউশনের
কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে কি না আমরা এই ফিচারগুলো যদি দেখতে পাই তাহলে বুঝবো যে ইয়াস দেয়ার ইজ এ কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, অর্থাৎ রিটেন কনস্টিটিউশন, রিজেক্ট কনস্টিটিউশন, কোথাও না কোথাও বলা থাকবে যে কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড এবং পার্লামেন্ট এখানে কাজ করবে কনস্টিটিউশনের যে গাইডলাইন দেওয়া থাকবে, রেস্ট্রিকশন দেওয়া থাকবে তার মধ্যে, এবং কনস্টিটিউশনাল ল আর অর্ডিনারি ল এর মধ্যে একটা পার্থক্য বিদ্যমান থাকবে, অর্থাৎ কনস্টিটিউশনাল ল সুপ্রিম ল হিসেবে থাকবে আর জুডিশিয়ারিকে এখানে পাওয়ার দেওয়া হবে যে সে কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে রক্ষা করবে। সো হুইচ ফ্যাক্টরস আর এসেনশিয়াল টু মেইনটেইন দ্য সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন? আমরা এটা এক লাইনে পড়লাম, এখন একটু ডিটেল একটু করে ব্যাখ্যা করে পড়ব যে যদি কনস্টিটিউশনের সুপ্রিমেসি আমরা বুঝতে চাই তাহলে প্রথম যে ফিচার্সটা থাকতে হবে, কনস্টিটিউশন মাস্ট বি এ রিটেন ওয়ান। ইফ দ্য কনস্টিটিউশন ইজ নট রিটেন দেন there can lie no distinction between constitutional law and ordinary laws of the land, thus no restriction can be imposed on three organs of the state. And then the constitution must be rigid. If the constitution is flexible, then the ordinary lawmaking procedure can easily amend it, and there will be no distinction between ordinary law and the constitutional law, and it would then be ultimately parliamentary supremacy. There must be an independent judiciary. So judiciary independent বা স্বাধীন হতে হবে to maintain supremacy of constitution. An independent judiciary is a must condition. Judiciary act as the guardian of the constitution. An independent judiciary can only protect the fundamental rights ensured by the constitution. If the judiciary is not independent, then it would be impossible to maintain the constitutional supremacy. And then constitutional supremacy, whether Bangladesh constitution is supreme or not, Bangladesh constitution perspective. In that case, the constitution is the supreme law of the land by virtue of the enumeration of various provisions in its preamble and in its article by Bangladesh constitution has expressed ensured the constitutional supremacy in Bangladesh. And the reasons for these statements are as follows. So Bangladesh is সংবিধান হচ্ছে সুপ্রিম ল এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানেও প্রিয়াম্বল ছাড়াও বেশ কিছু আর্টিকেলে বলা আছে যেটা সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড অর সুপ্রিম উইল অফ দ্য পিপল, এবং কোন কোন কারণে আমরা বাংলাদেশের সংবিধানটাকে সুপ্রিম কনস্টিটিউশনাল সুপ্রিমেসি বলবো সেই কজগুলো এখন বলছি। Firstly, Bangladesh constitution is a written and rigid one, and it prescribes how the power and function of the organs of the state will be exercised. In this way, the constitution declares its supremacy. And by virtue of Article 7 and 26, the constitution expressly declares its supremacy. Bangladesh constitution ensures in Article 94, 95, 102 through an independent organ of the Supreme Court to scrutinize the governmental action done in violation of fundamental rights. The judiciary is empowered to examine the constitutionality of any law passed by the parliament. Thus, the constitutional supremacy is ensured through the judiciary by virtue of the provision laid down in the constitution itself. সো বাংলাদেশের কনস্টিটিউশন আমরা জানি যেটি লিখিত এবং রিজিড, সহজে পরিবর্তন করা যায় না, এবং এই কনস্টিটিউশন কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন অর্গানের পাওয়ার এবং ফাংশন ডিটারমাইন করে দিয়েছে এবং কিভাবে স্টেট কাজ করবে বলা আছে। সেই ক্ষেত্রে কনস্টিটিউশনকে সুপ্রিম হিসেবে ঘোষণা করা হয়েছে আর্টিকেল 7 এবং 26-এ কিন্তু এক্সপ্রেসলি বলা হয়েছে যে কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম, এবং সেই ক্ষেত্রে আর্টিকেল 94, 95, 102 এখানে আবার কিন্তু বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অর্গান হিসেবে সুপ্রিম কোর্ট সে গভর্নমেন্টাল বিভিন্ন অ্যাকশনকে স্ক্রুটিনাইজ করবে যদি সেটা ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে। ইভেন জুডিশিয়ারিকে এম্পাওয়ার দেওয়া হয়েছে যে কনস্টিটিউশনালিটি অফ এনি ল বিবেচনা করবে। সো কনস্টিটিউশনাল সুপ্রিমেসি বাংলাদেশে রয়েছে। Now in its preamble, the Constitution declares that it is our sacred duty to safeguard, protect and defend this Constitution and to maintain its supremacy. তার মানে আমাদের প্রিয়াম্বলে উল্লেখ করা হচ্ছে যে আমাদের কিন্তু প্রথম ডিউটি হচ্ছে সুপ্রিমেসিটাকে বিদ্যমান রাখা অ্যাজ দ্য ইম্বডিড অফ দ্য উইল অফ দ্য পিপল অফ বাংলাদেশ, এবং এটাই বাংলাদেশের পিপলের একমাত্র উইল হিসেবে বলা হচ্ছে। বাই ভার্চু অফ আর্টিকেল 142, 48, 56 and 8 of the Constitution is so rigid and it is hard task to amend the Constitution. This rigidity therefore imposes restriction on the power of the executive and legislative and ensures constitutional supremacy.
Article 65 puts a restriction on the powers of legislative that it shall enact laws in accordance with the consistency of the Constitution and thus ensures the constitutional supremacy. সো বিভিন্ন আর্টিকেল আসলে কিভাবে বলা আছে সেটা বলা হচ্ছে। প্রথমত প্রিয়াম্বলে বলা আছে, এরপরে 142, 48, 56 এবং 8-এও বলা হচ্ছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি নিয়ে, এবং কনস্টিটিউশন যে পরিবর্তন করা সহজ নয় সেটাও বলা হচ্ছে। আর্টিকেল 65-এ গিয়ে পার্লামেন্টের ক্ষমতা এখানে, অর্থাৎ লেজিসলেটিভ কি পরিমাণ ক্ষমতা এক্সারসাইজ করবে এবং লেজিসলেটিভ যখন কোনো আইন পাশ করবে তা কনস্টিটিউশনের সাথে সামঞ্জস্য হতে হবে বলা আছে। তার মানে কি, এর দ্বারাও বলা হচ্ছে আমাদের কনস্টিটিউশন সুপ্রিম। Thus, starting from its preamble throughout a number of articles, the Constitution of Bangladesh is declared the Constitution to be supreme law of the land. যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। মিট ইউ সুন ইনশাল্লাহ উইথ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।